আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক মণ্ডলী, গত 2-3 দিন ধরে টেলিভিশন টক শো বা মিডিয়ায় লেখা এবং বলায় একটি শব্দ খুব আলোচিত হচ্ছে, সেটি হলো ঘি। এই মহামূল্যবান বস্তু ঘি আলোচনার কেন্দ্রবিন্দুতে। তাছাড়া আরও দু একটি শব্দ যেগুলো রাজনীতিতে কোন পর্যায়ের মানুষ ব্যবহার করতে পারে তা নিয়ে প্রশ্ন উঠেছে, যেমন হাঙ্কি পাঙ্কি, তারপরে সোজা আঙ্গুল বাঁকা করা। এ সমস্ত নিয়ে বেশ কিছুদিন ধরে বেশ চাঞ্চল্য করা আলোচনা হচ্ছে। এই আলোচনার কারণটি হলো, গত বৃহস্পতিবার জামাতে ইসলামী তাদের যে দাবি দাওয়া নিয়ে এক ধরনের আন্দোলন করছে রাজপথে, সেই আন্দোলনের একটি সমাবেশে তাদের সিনিয়র নায়েবে আমিন ডাক্তার আবদুল্লাহ মোহাম্মদ তাহের একটি বক্তৃতা করেছেন। সেই বক্তৃতা নিয়েই আসলে এই ঘি, বাঁকা আঙ্গুল, সোজা আঙ্গুল, হাঙ্কি পাঙ্কি এ সমস্ত বিষয়ই আসলে মূল আলোচনা হচ্ছে। ডাক্তার তাহের যেভাবে বলছেন, নো হাঙ্কি পাঙ্কি, জাতীয় নির্বাচনের আগে গণভোট লাগবেই, সোজা আঙ্গুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব, কিন্তু ঘি আমাদের লাগবেই। তো এ নিয়ে অনেকেই আবার রসিকতা করছেন, পাল্টা যুক্তি দিচ্ছেন যে একটি ঘিয়ের পাত্রে আঙ্গুল ঢুকিয়ে যতটুকু ঘি তোলা যায়, আঙ্গুল বাঁকা করে তার থেকে বেশি ঘি তোলার কোনো কারণ বা যুক্তিসঙ্গত কোনো বিষয় নাই। এছাড়া এই আঙ্গুল পাত্রে ঢুকিয়ে বাঁকা করে ঘি তুলতে গেলে এই বাঁকা আঙ্গুল পাত্র থেকে বের করাও অনেকটা কঠিন, এমন রসিকতাও সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখছি। তো এই যে হাঙ্কি পাঙ্কি শব্দটি কোন ক্ষেত্রে ব্যবহার হয় আমরা জানি, যেটি ওই পর্যায়ের একজন সিনিয়র নেতা এই ধরনের ট্রলড শব্দ ব্যবহার করাটা কতটুকু মানানসই পদমর্যাদার সাথে, সে প্রশ্ন উঠেছে। সোজা আঙ্গুল, বাঁকা আঙ্গুল এ সমস্ত হুমকিমূলক শব্দ রাজনীতি ব্যবহার করে যদি অর্জন করা যায়, তাহলে সেই বিজয়ীদেরকে মানুষ মাল্য দিয়েই বরণ করে। আর রাজনীতি হুমকি হামকা দিয়ে যদি সেই হুমকি হামকা অসার বা বাষ্প হয়ে যায়, তাহলে তা নিয়ে মানুষ রসিকতা করে। এই বিষয়টি সকলেই বোধহয় মূল্যায়নে থাকা দরকার। ডক্টর আবদুল্লাহ মোহাম্মদ তাহেররা আঙ্গুল বাঁকা করে ঘি তোলার কাজটি নতুন করছেন তারা প্রায়ই এই আঙ্গুল বাঁকা করে ঘি তোলার কাজ করেন এবং তাদের সেক্ষেত্রে ব্যর্থতার পাল্লাই বেশি, এটি বলা বাহুল্য। যেমন জাতীয় ঐক্যমত্য কমিশনের বৈঠক যখন চলমান, তার বাইরে এসে জামাত এক ধরনের দাবি দেওয়ার প্রসঙ্গে সামনে আনলো। প্রথমেই তারা কি বলল, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন হতে হবে, যেটি ওই সময় কোনো কারণেই প্রাসঙ্গিক ছিল না। কারণ আমাদের দীর্ঘদিনের লড়াই সংগ্রামটা ছিল একটি সুষ্ঠু, অবাধ, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক একটি জাতীয় নির্বাচন। সেই প্রসঙ্গেই আলোচনার বাইরে এসে তারা হঠাৎ করে স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের আগে হতে হবে, এমনকি স্থানীয় সরকারের নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনেই হতে হবে, এবং তারা এই দাবি আদায় করে ছাড়বেন এমনটি ঘোষণা তারা দিয়েছিলেন। অর্থাৎ তারা আঙুল বাঁকা করেছিলেন। সেটি কিছুদিন পরে অপ্রাসঙ্গিক হয়ে যায়। জামাত ইসলামী ঘি ছাড়াই সোজা আঙ্গুল বের করে নিতে বাধ্য হয়। এরপরে আসুন, তারা আঙ্গুল আরও বাঁকা করেছিলেন। সুজনের একটি জরিপ ছিল, যেই জরিপে স্পষ্টত বলা হয়েছিল যে 70% জনগণ উচ্চ কক্ষে পিয়ার চায়, নিম্ন কক্ষে পিয়ারের আলোচনা আসেইনি। এমনকি সুজন সম্পাদক বদিল আলম মজুমদার নিম্নকক্ষ পিয়ার একটি বড় ধরনের রাজনৈতিক সংকট তৈরি করবে, একথাও তিনি বলেছিলেন। অথচ সেই সুজনের জরিপকে কেন্দ্র করে জামাত কিছুদিন ধরে তারা চেষ্টা করেছেন যে নিম্নকক্ষে পিয়ার চায় 70% লোক, যেটি একটি অসত্য বিবরণ এবং প্রতারণামূলক কথা। নিম্নকক্ষে পিয়ার 70% লোক চায়, পিয়ারের দাবি আদায় করা ছাড়া জাতীয় নির্বাচন তারা হতে দেবেন না। তারা সে সময় যথারীতি আঙ্গুল বাঁকা করেছিলেন। সেই আঙ্গুল বাঁকা করায় কতখানি ঘি তারা তুলতে পেরেছিলেন তা তো আমরা দেখেছি, জনগণও নিশ্চয়ই দেখেছে। এই এমনকি তারা বলেছিলেন যে পিয়ার পদ্ধতিতে নিম্নকক্ষের নির্বাচন, এই দাবি আদায় ছাড়া তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করবেন না। এই দাবি আদায় না করেই তারা জুলাই জাতীয় সনদে স্বাক্ষর করেছেন, এটি তো আপনারা সকলেই দেখেছেন। ফলে তাদের সেই বাঁকা আঙ্গুলটিও যথারীতি তারা সোজা করেই পাত্র থেকে বের করে নিতে বাধ্য হয়েছিলেন। এরপরে এই যে সর্বশেষ এখন তারা জুলাই জাতীয় সনদের আদেশ, সাংবিধানিক আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোট, এটা না হলে তারা জাতীয় নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেছেন। এমনকি জাতীয় নির্বাচন পরে হলেও কোনো সংকট নাই, পিছিয়ে গেলেও কোনো সংকট নাই, কিন্তু গণভোটটি নভেম্বর মাসের মধ্যে হতে হবে। এই আঙুলটিও তারা বাঁকা করে কোনো ফল লাভ করতে পারবেন না, এটি মোটামুটি নিশ্চিত। কেন বলছি, জামাত ইসলামের এই ডক্টর তাহেরই দাবি করেছিলেন
যেহেতু জাতীয় ঐক্যমত্য কমিশন তারা অক্টোবর মাস পর্যন্ত তাদের মেয়াদ বাড়িয়েছিল, সেই কারণেই ডক্টর তাহের বলেছিলেন যে 31 অক্টোবর রাত 12টার পূর্বেই জুলাই জাতীয় সনদের এই যে আদেশ এটি জারি করতে হবে এবং নভেম্বর মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করতে হবে, গণভোট আয়োজন মানে এটা করতেই হবে। এই যে দাবিটি এটিও এখন অসার হয়ে যাচ্ছে কিভাবে? সেটি হলো যে সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা জানিয়েছেন যে রাজনৈতিক দলগুলো এই গণভোট এবং জাতীয় জুলাই সনদ সম্পর্কিত যে সমস্ত মতৈক্য আছে সেগুলো যদি আগামী 7 দিনের মধ্যে তারা আলোচনা করে নিষ্পত্তি করতে ব্যর্থ হয় তাহলে সরকার নিজেই একটি সিদ্ধান্ত দিয়ে দেবে। অর্থাৎ তার এই বক্তব্য অনুযায়ী 11ই নভেম্বরের মধ্যে কোনো সিদ্ধান্ত যদি রাজনৈতিক দলগুলো না নিতে পারে তাহলে সরকার 11ই নভেম্বর পরে হয়তো কোনো সিদ্ধান্ত জানাবেন। তো এই ধরনের আলোচনার কোনো উদ্যোগ সফল হবে অথবা তাতে কোনো মানে কাঙ্ক্ষিত নিষ্পত্তি হবে এমনটি ভাবার কোনো কারণ দেখা যাচ্ছে না। এই আলোচনার আহ্বান মানে যারা স্টেক হোল্ডার আছেন তাদের সকলের মধ্যে সেই ধরনের তাড়না তৈরি করতে সক্ষম হয়নি, বরঞ্চ বিএনপির পক্ষ থেকে স্পষ্ট বলা হয়েছে যে এটি সরকারের দায়িত্ব। ফলে 11ই নভেম্বরের মধ্যে যদি কোনো সিদ্ধান্ত না হয় তাহলে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন কোনো কারণেই সম্ভব না। ফলে এই আঙ্গুল বাঁকা করেও জামাত কোনো লাভ পাবেন না। এমনকি জামাতের নায়েবে আমির এক্ষেত্রে অবশ্য তিনি নিজেই যে নভেম্বরের মধ্যে গণভোট আয়োজন হচ্ছে না এ ব্যাপারে যে তিনিই নিজে আস্থাশীল না সেটি তার একটি কথায় বোঝা গেছে। যেমন তিনি বলছেন যে নির্বাচনের আগে গণভোট হতে হবে, নির্বাচনের তফসিল ঘোষণার পরও গণভোট করতে আইনি বাধা নাই, এ বিষয়ে সময়ক্ষেপণ অন্তর্বর্তীকালীন সরকারকে বিপদে ফেলবে। তফসিল কবে হবে? আমরা জানি ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে। তাহলে তফসিল ঘোষণা হওয়ার পরেও গণভোট আয়োজনে আইনি বাধা নাই, অর্থাৎ নভেম্বর মাসে যে গণভোট হচ্ছে না এটি ডাক্তার তাহের নিজেও জানেন, অথচ তিনি আঙুল বাঁকা করার হুমকি দিচ্ছেন। ডাক্তার তাহের এই প্রসঙ্গে আরও কয়েকটি কথা বলেছেন যেগুলো ওই পর্যায়ের নেতৃত্বে মানানসই কিনা সে প্রশ্ন তোলাই যেতে পারে। যেমন অনেকেই গণভোটের খরচের কথা বলেন, কিন্তু একদিনে বাংলাদেশে যত চাঁদাবাজি হয় সেই টাকা দিয়েই একটি গণভোট করা সম্ভব, তাই গণভোটের টাকার অভাব হবে না। আচ্ছা, এই ধরনের কথা ওই ধরনের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দ কি করে বলেন? চাঁদাবাজি যেটি হয় সেটি কি আনুষ্ঠানিক কোনো স্বীকৃতি আছে? সেটি তো একটি ক্রিমিনাল অফেন্স। তাহলে কি সরকারের পক্ষ থেকে চাঁদাবাজদেরকে বলা হবে এমন যে চাঁদাবাজ ভাইয়েরা তোমরা একদিনের চাঁদার টাকাটা সরকারি কোষাগারে জমা দাও, আমরা গণভোট আয়োজনে তোমাদের এই টাকা দিয়েই আমরা গণভোটটি আয়োজন করতে চাই। এভাবেই অনেকে বলছিলেন যে গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হলে সরকারের 3000 কোটি টাকা মতো সাশ্রয় হয়। সেই প্রসঙ্গেই হয়তো ডাক্তার তাহের এইভাবে বলছেন। তো 3000 কোটি টাকা চাঁদাবাজি তার চেয়েও বেশি হয় ডাক্তার তাহের নিশ্চিত, এবং সেই চাঁদাবাজ কারা তিনি নিশ্চয়ই তাদেরকে চেনেন। তাহলে মানে যে কথাটি বললাম চাঁদাবাজির টাকা সেটি মানে কি কোনো বৈধতা আছে? এই ধরনের কথা বলাটা কতটুকু যুক্তিসঙ্গত ওই পর্যায়ের নেতৃবৃন্দের পক্ষ থেকে? চাঁদাবাজিকে কি আমরা রাষ্ট্রীয় স্বীকৃতি দিচ্ছি? তাহলে আপসেট। তো এছাড়া আরও একটি কথা তিনি বলছেন যে 11ই নভেম্বর এর মধ্যে যদি দাবি না আদায় হয় তাহলে 11ই নভেম্বর ঢাকা হবে জনতার নগরী, 11ই নভেম্বর চলো চলো ঢাকা চলো, অর্থাৎ সেদিন তারা ঢাকা শহরে বড় ধরনের একটি ডেমনস্ট্রেশন করবেন, ঢাকা অচল করে দেবেন। তাদের অনেক অন্য পর্যায়ের নেতৃবৃন্দ বলছেন এটি দিয়ে তারা আঙ্গুল বাঁকা করে তাদের দাবি আদায় করবেন। তারা দাবি আদায় করতে সক্ষম কিনা, তাদের বাঁকা আঙ্গুলে সরকার কুপকাত হবেন কিনা, বা অন্যান্য রাজনৈতিক দলগুলো ভয় পেয়ে তারা জামাতের সঙ্গে আলোচনায় বসে জামাতের দাবির নিষ্পত্তি করবেন কিনা সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করি। তার আগে আঙুল বাঁকা করে জামাত ঐতিহাসিকভাবে কি কি সাফল্য লাভ করেছে তার একটু ছোট্ট পরিসংখ্যান বলেই আমি আজকের আলোচনা শেষ করতে চাই। জামাত আঙুল বাঁকা করেছিল যখন পাকিস্তান হয় 1947 সালে। জামাত অখণ্ড ভারতের পক্ষে ছিল, তারা পাকিস্তানের বিপক্ষে অবস্থান নিয়েছিল। পাকিস্তান যে ঐতিহাসিক বাস্তবতা সেটি আমরা দেখেছি। সেই সময় জামাত আঙুল বাঁকা করে পাকিস্তান নামক রাষ্ট্রের অভ্যুদয় এটিকে তারা বাধা দিতে পারেনি। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় জামাত আঙুল বাঁকা করেছিল। তারা শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতার বিরোধিতা করেছে তা না, পাকিস্তান বাহিনীকে ক্রিমিনাল অফেন্স করতে তারা সাহায্যকারীর ভূমিকা রেখেছে, এটি ঐতিহাসিক সত্য। নিকৃষ্ট ধরনের ক্রিমিনাল অফেন্স, মুক্তিযোদ্ধাদেরকে ধরিয়ে দেওয়া, খুন হত্যায় এদের মুক্তিযোদ্ধাদের ঠিকানা দিয়ে দেওয়া,
এবং তাদেরকে হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণ করা, এমনকি যে মেয়েরা যে লাঞ্ছিত হয়েছিল পাকিস্তানের বাহিনীদের কাছে, সেখানেও সহযোগীর ভূমিকায় জামাত এবং তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের ভূমিকার কথা, এগুলো ঐতিহাসিকভাবে স্বীকৃত। সেই আঙুল বাঁকা করে জামাত বাংলাদেশের রাজনীতিতে সেই অর্থে কখনোই প্রাসঙ্গিক হতে পারেনি, আর কোনোদিন প্রতিষ্ঠিত হতে পারবে কিনা সেটি নিশ্চয়ই দেখার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। জামাত বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয় প্রথম 1986 সালে। তারা এরশাদের ওই শাসন আমলে আওয়ামী লীগের সাথে, আওয়ামী লীগের পিছু ধরে এরশাদের অধীনে একটি জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করে। সেটি জামাতের জামাতে ইসলামী নামে বাংলাদেশে কোনো নির্বাচনে অংশগ্রহণ। আওয়ামী লীগ সেদিন জাতীয় রাজনীতির ওই প্রেক্ষাপটে আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করে এরশাদের আহ্বানে রাজপথে আন্দোলনকে রেখে বিএনপির সঙ্গে বিট্রে করে এরশাদের শাসনের বৈধতা দিতে নির্বাচনে চলে গিয়েছিল। এটি রয়ের একটি অ্যারেঞ্জমেন্ট ছিল বলে অনেকেই বলেন। জামাতও তাদের রাজনৈতিক বৈধতা আদায়ের জন্য, যেহেতু আওয়ামী লীগই জামাতকে শত্রুতামূলক আচরণ বেশি করেছে বলে জামাতের কাছে মনে হয়েছিল, তারা আওয়ামী লীগের সাথে এই সখ্যতার সুযোগটি গ্রহণ করে সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিলেন। এই যে বিএনপিকে মাঠে ফেলে আওয়ামী লীগের পিছু ধরে জাতীয় নির্বাচনে অংশগ্রহণ, এই আঙুল বাঁকা করে জামাত কতখানি লাভবান হয়েছিল সেটি মূল্যায়ন জামাত নিজেরাই করবে বলে আমরা মনে করি। 1994-95 সালে জাতীয় পার্টি আওয়ামী লীগের সাথে মিশে বিএনপি সরকারকে ফেলে দিয়ে যে আন্দোলনে জামাতের ভূমিকা, বিএনপিকে বিচ্ছিন্ন করে দিয়ে জামাতের ওই সময়ের আইডিয়া ছিল যে বিএনপিকে যদি রাষ্ট্র ক্ষমতা থেকে বিদায় দেওয়া যায়, ভবিষ্যতে আওয়ামী লীগের সরাসরি প্রতিপক্ষ হবে জামাতে ইসলামী এবং বাংলাদেশের ডানপন্থী ভোটগুলোর মালিক তারা হবে, যেহেতু বিএনপি তাদের ভাষায় একটি অসংগঠিত রাজনৈতিক দল। সেই আঙুল বাঁকা করে তারা 1996 সালের নির্বাচনে অংশগ্রহণ করে পূর্বে 18 সিট পেয়েছিল 91 সালের নির্বাচনে, 96 সালে তারা 3টি আসনে জয়লাভ করেছিল। এটি তাদের ওই সময় আঙুল বাঁকা করার গুরুত্বপূর্ণ ফল। এছাড়া আমরা দেখি যে 2008 সালে বেগম খালেদা জিয়া জোটের নেত্রী, তার সাথে আলোচনা ছাড়াই জামাতের তৎকালীন সেক্রেটারি জেনারেল আলী আহসান মুজাহিদ 2008 সালের ওই সময় তারা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করছেন এই সিদ্ধান্ত এককভাবেই দিয়ে দিয়েছিলেন। ও সময় তারা আঙুল বাঁকা করেছিলেন, ফল তো আমরা সবাই মিলে গত 16-17 বছর নিশ্চয়ই ভোগ করেছি। এই যে আঙুল বাঁকা করে সোজা পথে না হেঁটে বাঁকা পথে হাঁটা, এটি জামাতের আজকের কথা যেটি ডাক্তার তাহের বলছেন, যেটিকে নিয়ে ট্রল্ড হচ্ছে বা রসিকতা হচ্ছে অথবা অনেকেই বাঁকা চোখে দেখছেন, এটি বাঁকা চোখে দেখার কিছু নাই। আঙুল বাঁকা করা বা বাঁকা পথে হাঁটা এটি জামাতের ঐতিহাসিকভাবেই এক ধরনের আচার, এবং এই আচার জামাতকে ঐতিহাসিক ভুলগুলো করতে যথেষ্ট মদত দিয়েছে, এবং এই আঙুল বাঁকা করা আচার জামাতকে ভবিষ্যতে কী ধরনের উৎসাহব্যঞ্জক ফলাফল দিবে সেটি দেখার জন্য আমরা অপেক্ষা করব। ধন্যবাদ।